হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা নবম শ্রেণীর বেশ কয়েকটা চ্যাপ্টার কমপ্লিট করে নিয়েছি। আজকে আমরা নবম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতির একটা চ্যাপ্টার স্টার্ট করব। তোমরা লক্ষ্য করবে স্থানাঙ্ক জ্যামিতি তোমাদের একটা চ্যাপ্টার আছে যে সরলরেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত, মানে সরলরেখাংশকে অনুপাতে যে ভাগ করা হয়, অনুপাতে বিভক্ত করা যায়, সেই সম্পর্কিত কিছু থিওরি এবং অঙ্ক করবো আমরা। স্থানাঙ্ক জ্যামিতি সরলরেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত, এটা ক্লাস 9-এর পাঠ পড়ছে, কোষে দেখি 19। তাহলে দেখো, একটা সরলরেখা এখানটা মনে করো এ বিন্দু, এখানটা যদি বি বিন্দু হয়, এই সরলরেখাংশটা এখানে যদি একটা পি বিন্দু থাকে, একে যদি m/n অনুপাতে ভাগ করছে, মনে করছি পি বিন্দুটা যদি m/n অনুপাতে সরলরেখাটাকে ভাগ করে, হ্যাঁ আচ্ছা, m/n অনুপাতে, এখানে আমরা মনে করে নিচ্ছি এ বিন্দু স্থানাঙ্ক x1 y1 আর বি বিন্দু স্থানাঙ্ক x2 y2 যদি হয়, তাহলে এখানে যে পি বিন্দু স্থানাঙ্কটা, মানে যে বিন্দুটা অন্তস্থভাবে ভাগ করছে, এখানে অন্তস্থভাবে মানে এই বিন্দুটা এই রেখা দুটোর মাঝে পড়ছে, তাহলে অন্তস্থভাবে বলা হয়। যদি পি বিন্দুটা এই রেখা দুটোর বাইরে পড়তো তাহলে বহিস্থভাবে বলতাম আমরা, ঠিক আছে? আচ্ছা, তাহলে যে বিন্দুটা এই অনুপাতে ভাগ করে তার স্থানাঙ্ক নির্ণয়ের ফর্মুলা মনে রাখবে। তার স্থানাঙ্ক হয়ে যাবে mx2 প্লাস nx1 বাই m প্লাস n কমা my2 প্লাস ny1 বাই m প্লাস n। এটা পি বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে? মানে যে বিন্দুটা এই অনুপাতে ভাগ করছে, m/n অনুপাতে ভাগ করছে, তার স্থানাঙ্ক। এখান থেকে আমরা বলতে পারি, দেখো, যদি এখন এই বিন্দুটা যেটা ভাগ করছে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, যদি এটা মধ্যবিন্দু হয়ে যেত, তাহলে এটা m/n অনুপাতে যদি ভাগ করতো, তাহলে মধ্যবিন্দু হয়ে যাওয়ার মানে কি? তাহলে দুদিকটা সমান সমান নিশ্চয়ই, তাহলে m/nটা 1:1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 1 পুট করলে অটোমেটিক বুঝতে পারবে যে এখানে এর জায়গায় 1 ইন্টু x2 হচ্ছে, 1 ইন্টু x1 হচ্ছে, তাহলে x2 প্লাস x1 বাই এটা 1 তাহলে x1 প্লাস x2 বাই 2। সিমিলারলি এদিকে y1 প্লাস y2 বাই 2, এইটা হয়ে যাবে। মানে মধ্যবিন্দু নির্ণয়ের ফর্মুলা, যদি এটা x1 y1 x2 y2, দেখো ভালোভাবে শুনবার একবার। অ্যাকচুয়ালি এটা হচ্ছে যদি মধ্যবিন্দু না হয়, মধ্যবিন্দু হলেও এটা প্রয়োগ হবে, বা মধ্যবিন্দু না হয় যদি সাইডে হয় তাহলে এই অনুপাতে করে দেওয়া যাবে। যদি ডাইরেক্ট মধ্যবিন্দু হয়ে যায়, সরাসরি আমরা এই ফর্মুলার থেকে, এটা থেকেই আসছে অন্য একটা ফর্মুলা, যেটা আমরা খুব সহজে, এটা কষতে একটু সময় লাগছে, খুব সহজে তাড়াতাড়ি নির্ণয় করে ফেলতে পারবো। সেটা হচ্ছে এই দুদিকটা সমান সমান হবে, সমান সমান হয়ে গেলে 1:1 হয়ে যাচ্ছে। তার মানে m আর n এর জায়গায় যদি 1 পুট করে দাও, এটা হয়ে যাবে x1 প্লাস x2 বাই 1 প্লাস 1 2 y1 প্লাস y2 বাই 2। মানে ওই ফর্মুলাটা এইটা থেকেই আসছে, সেটা হচ্ছে মধ্যবিন্দু নির্ণয়ের ফর্মুলা। এটা পি মধ্যবিন্দু যদি হয়ে যায়, তখন এটা হয়ে যাবে x1 প্লাস x2 বাই 2 কমা y1 প্লাস y2 বাই 2। অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা এইটা থেকেই আসছে। দুদিকটা যেহেতু সমান মধ্যবিন্দু, তাই 1 পুট করে দেওয়া হচ্ছে n এর জায়গায়, m এবং n উভয়ের জায়গায়। এবার এরকম যদি সিচুয়েশন আসে যে তার সেই বিন্দুটা স্থানাঙ্ক নির্ণয় করব, যেটা x1 y1 এবং x2 y2 স্থানাঙ্ক বিশিষ্ট দুটো বিন্দু সংযোজক রেখাংশকে m/n অনুপাতে বহির্বিভক্ত করে, যদি হ্যাঁ এইরকম যদি একটা রেখা হয়, এটা এ বিন্দু x1 y1, এটা মনে করো বি বিন্দু x2 y2, ঠিক আছে? আচ্ছা, যদি একটা বিন্দু পি এখানে থেকে থাকে, এটা যোগ করে দিলাম, এটা বি বিন্দু, এটা এ বিন্দু, পি বিন্দু, ঠিক আছে? এবার এখন আমরা পি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করব। যদি বহির্বিভক্ত করে থাকে, তাহলে এই পি বিন্দু স্থানাঙ্ক সেক্ষেত্রে কত হবে? হ্যাঁ, এটাও m/n অনুপাতে মনে করে বিভক্ত করছে। তাহলে এটা হচ্ছে পি বিন্দুটা এ ও বি বিন্দু সংযোগ রেখাংশকে m/n অনুপাতে বিভক্ত করছে, তখন পি বিন্দু স্থানাঙ্ক হয়ে যাবে, পি বিন্দু স্থানাঙ্ক তখন হবে একই রকম হবে, এটা হয়ে যাবে mx2 মাইনাস হয়ে যাবে এটা nx1 বাই m মাইনাস n my2 মাইনাস ny1 বাই m মাইনাস n। এই কটা ফর্মুলা ভালোভাবে মনে রাখবে, ঠিক আছে? আর একটা ফর্মুলা যেটা কাজে লাগবে, তোমার তো এখনো করানো হয়নি সেই চ্যাপ্টারটা, যদিও এর নবম শ্রেণীর প্রথম দিকে আছে, সেটা দুটো বিন্দু, একটা হচ্ছে এ বিন্দু x1, y1 আর একটা বি বিন্দু x2, y2। এ আর বি দুটো বিন্দু, তাহলে এ বি বিন্দুর দূরত্ব নির্ণয়ের ফর্মুলা এইটা হয়ে যাবে
এক্স টু মাইনাস এক্স ওয়ান তার স্কোয়ার, বা এখানে কেউ এক্স ওয়ান মাইনাস এক্স টুও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। মাইনাস দিয়ে মান আসলে মাইনাসের স্কোয়ার হলে অটোমেটিক সেটা প্লাসই চলে আসবে, ঠিক আছে। এক্স টু মাইনাস এক্স ওয়ান তার স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার স্কোয়ার, এত একক, এককটা কিন্তু রুটের বাইরে, এত একক হচ্ছে এইটা হচ্ছে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা দুটো বিন্দুর মধ্যে। তাহলে এই চারটে ফর্মুলা তোমাদের মনে রাখতে হচ্ছে, একটা, দুটো, তিনটে, আর এই একটা চারটে। এটা হচ্ছে m:n অনুপাতে যে বিন্দুটা অন্তর্বিভক্ত করছে তার স্থানাঙ্ক নির্ণয়ের ফর্মুলা। এটা হচ্ছে দুটো বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করার ফর্মুলা। এটা আসছে m:n অনুপাতে যে বিন্দুটা একটা রেখাংশকে বহির্বিভক্ত করছে সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের ফর্মুলা। আর এটা হচ্ছে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করার ফর্মুলা, ঠিক আছে। এইগুলো হলো। এবার দেখো আমরা কোষে দেখে 19 শুরু করব। প্রথমে দিয়েছে যে অন্তঃস্থভাবে বিভক্ত করছে একটা বিন্দু, তার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। শুরু করছি, দেখো। তাহলে একের দাগের একের এখানে দেয়া আছে, বলছে নিচের বিন্দু দ্বয় সংযোগী রেখাংশগুলির যে বিন্দুতে প্রদত্ত অনুপাতে বিভক্ত তার স্থানাঙ্ক নির্ণয় করি। আমরা মনে করছি, ধরি এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক 6, -14 এবং বি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিচ্ছি আমরা বি বিন্দুর স্থানাঙ্ক -8, -8, ঠিক আছে। অতএব যে বিন্দুটি এ বিকে মানে এ বি রেখাংশকে 3:4 অনুপাতে বিভক্ত করেছে তার স্থানাঙ্ক হবে, যে বিন্দুটি এ বি রেখাংশকে বা সরল রেখাংশকে 3:4 বলা আছে, 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে তার স্থানাঙ্ক সমান, দেখো ফর্মুলা মনে রাখবে mx2, এটাকে তুমি এটাকে x1 y1 x2 y2 ভেবে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, আর এটা mx2 মানে এটা x1 y1 আর এটা x2 y2, তাহলে mx2 মানে 3 ইন্টু এটা m:n ছিল, তাহলে প্রথমটাকে m ভাববে, দ্বিতীয়টাকে n ভাববে, তাহলে m × -8 mx2 প্লাস nx1, অন্তঃস্থভাবে বলে প্লাস হচ্ছে, প্লাস nx1 মানে n মানে 4 আর x1 এর মান 6 বাই m প্লাস n মানে 3 + 4, কমা দিয়ে my2, m হচ্ছে এখানে 3 ইন্টু এখানে 10 প্লাস n এর মান 4 ইন্টু এখানে 4 হয়ে যাচ্ছে 4 × -14 বাই 3 + 4, এইটা আসছে, ঠিক আছে। তাহলে এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে, এখানে হচ্ছে -24 আর 4 × 6 = 24 বাই 7, কমা দিলে এটা 30 মাইনাস 4 × 14 = 56 বাই 7, এখানে চলে আসছে 0/7, কমা এটা -26 বাই 7, তাহলে 0,26 বাই 7, 0,-26 বাই 7, এটা আসছে, দেখে নাও 0,-26 বাই 7, এটা অ্যান্সার আসছে। প্রসেসটা দেখো, আচ্ছা 2-1টা দেখো, পরপর এরকম 4টে অঙ্ক আছে, একইভাবে করতে হবে। একইভাবে পরেরটা লিখবে, মনে করি এ বিন্দুর স্থানাঙ্ক 5, 3 আর -7 -2, এ বিন্দুর স্থানাঙ্ক 5, 3, বি বিন্দুর স্থানাঙ্ক -7 -2, ঠিক আছে। আমরা মনে করছি এ বিন্দুর স্থানাঙ্ক 5, 3 এবং বি বিন্দুর স্থানাঙ্ক -7 -2। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি, এটা একটু লেখাটা আমরা অন্যভাবে লিখছি, হ্যাঁ। এই প্রথম অঙ্কটা একভাবে লিখেছিলাম, এটা একটু অন্যভাবে লিখছি। মনে করি পি বিন্দুটি এ বি রেখাংশকে 2:3 অনুপাতে অন্তঃস্থভাবে ভাগ করেছে। মনে করি পি বিন্দু এ বি
রেখাংশকে 2:3 অনুপাতে ভাগ করেছে, আমরা এটা মনে করে নিচ্ছি। অতএব পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? পি বিন্দুর স্থানাঙ্ক mx2, এটা m, x2 মানে -7, তাহলে 2 × -7 mx2 প্লাস nx1, n মানে 3 × 5 বাই m প্লাস n মানে 2 + 3, my2, m মানে এখানে 2 × y2 মান -2, ঠিক আছে, my2 প্লাস ny1 প্লাস এটা 3 × 3 বাই m প্লাস n, এখানে হয়ে যাচ্ছে -14 প্লাস 15 বাই 5 -4 প্লাস 9 বাই 5, সিম্পলিফাই করলে এটা আসছে 1/5 কমা এটা 5/5, এটা এসে যাচ্ছে 1/5 কমা 1, এইটা আসছে দেখো 1/5 কমা 1 আসছে। এটা তাহলে দ্বিতীয় অঙ্কটা দেখো একই রকমভাবে করতে হচ্ছে, শুধুমাত্র তোমরা ফর্মুলাটা খুব ভালোভাবে তৈরি রাখবে, ফর্মুলাটা ভালোভাবে তৈরি রাখলেই প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে। নেক্সট দেখো 3-এর যেটা বলেছে, 3-এর অঙ্ক। একের দাগে 3-এরটা, একের দাগে 3-এরটা বলেছে। আচ্ছা পুরোটা এটা বহিস্থ হয় বলেছে। আমরা মনে করছি এ বিন্দুর স্থানাঙ্ক, ধরি এ বিন্দুর স্থানাঙ্ক কত? -1, 2, আর বি বিন্দুর স্থানাঙ্ক কত আছে? 4 - 5, 4 - 5। মনে করছি পি বিন্দুটি এবি রেখাংশকে, আমরা মনে করে নিচ্ছি পি বিন্দুটি এবি রেখাংশকে 3:2 অনুপাতে বহির্বিভক্ত করেছে, বহিস্থভাবে বিভক্ত করেছে। আমরা মনে করছি পি বিন্দুটি এবি রেখাংশকে 3:2 অনুপাতে বহিস্থভাবে ভাগ করেছে, এটা আমরা ধরে নিলাম বহিস্থভাবে ভাগ করেছে। অতএব পি বিন্দু স্থানাঙ্ক কত হবে? mx2, একই ফর্মুলা, তাহলে m এর মান এখানে 3 × 4 mx2 মাইনাস nx1, এটা n এর মান 2, x1 এর মান -1 বাই m মাইনাস n হয়ে যাচ্ছে 3 - 2, ঠিক আছে, এইটা আসবে, এই ফর্মুলা প্রয়োগ করতে হবে। এবার my2, m মানে 3, y2 এর মান -5 মাইনাস ny1, n এর মান 2 ইন্টু y1 এর মান 2 বাই m মাইনাস n, এইটা আসছে, ঠিক আছে। ইকুয়াল টু এখানে দেখো 3 × 4 = 12 প্লাস 2 বাই 1 আসছে -15 -4 বাই 1, ইকুয়াল টু 12 দিয়ে 14 আর এটা -19, এইটা আছে দেখো 14 - 19। তাহলে যে বিন্দুটা বহিস্থভাবে ভাগ করেছে তার স্থানাঙ্ক 14, -19, এইটা আছে দেখো। প্রসেসগুলো খেয়াল রাখবে। নেক্সট দেখো 4-এরটা, একের দাগে 4-এ। মনে করছি আমরা এ বিন্দু স্থানাঙ্ক 3, 2 আর বি বিন্দু স্থানাঙ্ক 6, 5 আছে। এইটা আছে 3, 2, এইটা আছে 6, 5, ঠিক আছে। এ বিন্দু স্থানাঙ্ক 3, 2, বি বিন্দু স্থানাঙ্ক 6, 5। আচ্ছা, এটা 2:1 অনুপাতে, পি বিন্দুটি এবি রেখাংশকে 2:1 অনুপাতে বহিস্থভাবে ভাগ করেছে, ঠিক আছে, বহিস্থভাবে ভাগ করেছে।
অতএব পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে, এম এক্স টু সমান এম মানে টু, টু ইন্টু সিক্স এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান, ওয়ান ইন্টু থ্রি বাই এম মাইনাস এন মানে টু মাইনাস ওয়ান কমা এম ওয়াই টু, ঠিক আছে, মানে টু ইন্টু ফাইভ মাইনাস এন ওয়াই ওয়ান, এনের মান ওয়ান, ওয়ান ইন্টু টু বাই এম মাইনাস এন মানে টু মাইনাস ওয়ান, ঠিক আছে, এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন, এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন। তাহলে এখানে চলে আসছে ইজ ইকুয়াল টু ছয় দুগুণে 12 মাইনাস 3 বাই 1 কমা 10 মাইনাস 2 একে 2 বাই 1। তাহলে চলে আসছে 12 মাইনাস 3 করলে 9 হচ্ছে, 10 মাইনাস 2 8, বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাচ্ছে 9 8। তাহলে এই বিন্দুটাই 3 2 ও 6 5 বিন্দুকে 2:1 অনুপাতে বহিস্থভাবে ভাগ করছে। হলো, দেখো একের দাগের গুলো কমপ্লিট হলো, এবার দুইয়ের দাগের অঙ্ক শুরু করব। দুইয়ের দাগের অঙ্ক যা বলেছে, আচ্ছা এখানে বলছে নিচের প্রত্যেক বিন্দুগুলোর সংযোজক সরল রেখাংশগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করে। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। প্রথমটা যেটা দেওয়া আছে, কোন কোন বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, 5 4 এবং 3 মাইনাস 4। তাহলে লিখবে অতএব 5 4 এবং 3 মাইনাস 4 বিন্দুদ্বয়ের মধ্যবিন্দু স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে। এখানে যেটা সূত্রটা বলেছিলাম x1 প্লাস x2 বাই টু কমা y1 প্লাস y2 বাই টু, এটা সূত্র ছিল। তাহলে এখানে হয়ে যাবে 5 প্লাস 3 বাই টু কমা 4 মাইনাস 4 বাই টু, মানে প্লাসে মাইনাস প্লাস, ব্র্যাকেটের মধ্যে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আসছে এইটা 8 বাই টু কমা 0 বাই টু, তাহলে চলে আসছে 4 0, মধ্যবিন্দু স্থানাঙ্কটা 4 0 আসছে। এবার দুইয়েরটা আছে 6 0 এবং 0 7 এর মধ্যবিন্দু স্থানাঙ্ক। দুইয়েরটা 6 0 এবং 0 7 বিন্দুদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে, হয়ে যাবে এটা 6 প্লাস 0 বাই টু, 0 প্লাস 7 বাই টু, চলে আসছে 6 বাই টু 7 বাই টু, এটা 3 7 বাই টু, এটাই মধ্যবিন্দু স্থানাঙ্ক। দেখো দুটো মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় হলো। দুইয়ের দাগেরটা একটা এসছে 4 0, একটা 3 7 বাই টু। এবার আমরা 3-এর দাগের অঙ্ক শুরু করছি। দেখো তিনের দাগের অঙ্ক কি বলেছে, তিনের দাগের বলেছে 1 3 বিন্দুটি 4 6 ও 3 5 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করছে হিসাব করি। তাহলে 1 3 বিন্দুটি আমরা ধরে নিচ্ছি, আমরা ধরি 1 3 বিন্দুটি 4 6 ও 3 5 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে 4 6 ও 3 5 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে m/n অনুপাতে ভাগ করেছে, এটা আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে, m/n অনুপাতে ভাগ করেছে। তাহলে আমাদের কন্ডিশন কি আসবে, m/n অনুপাতে যদি ভাগ করে, তাহলে এবার যে বিন্দুটা আমরা মনে করছি, আচ্ছা যে বিন্দুটা 4 6 এবং 3 5 বিন্দুদ্বয়ের সংযোগ সরল রেখাংশকে m/n অনুপাতে ভাগ করছে, তার স্থানাঙ্ক হবে, অতএব যে বিন্দু
4, 6 ও 3, 5 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে m:n অনুপাতে ভাগ করেছে তার স্থানাঙ্ক, যে ফর্মুলা আমাদের mx2, তার স্থানাঙ্ক সমান mx2, তাহলে m:n, হ্যাঁ, তাহলে এখানে x2 কত, x2 এখানে 3 আছে, তাহলে 3m হয়ে যাচ্ছে, প্লাস n mx2 প্লাস nx1, 3m প্লাস 4n বাই m প্লাস n, কমা 5m প্লাস 6n বাই m প্লাস n, 5m প্লাস 6n বাই m প্লাস n, এইটা আসছে। তাহলে শর্তানুসারে এখানে যে কন্ডিশন আমাদের আসছে, সেই কন্ডিশন অনুযায়ী এই বিন্দুটা আর এই বিন্দুটা হচ্ছে একই বিন্দু, ঠিক আছে, 1, 3 এবং এই বিন্দুটা একই বিন্দু। অতএব শর্তানুসারে, অতএব এখানে হয়ে যাচ্ছে 3m প্লাস 4n বাই m প্লাস n, কমা 5m প্লাস 6n বাই m প্লাস n, এইটা হবে কিন্তু, ঠিক আছে। এবার এখান থেকে আমাদের m আর n এর মান নির্ণয় করতে হবে। এখান থেকে আমরা m আর n এর মান নির্ণয় করব। অতএব আচ্ছা এইটা আসছে, এইটা সমান 1, 3, এটা সমান 1, 3 হবে, ঠিক আছে। তাহলে এখানে চলে আসছে, দেখো 3m প্লাস 4n বাই m প্লাস n ইজ ইকুয়াল টু 1, অতএব 3m প্লাস 4n ইজ ইকুয়াল টু m প্লাস n, বা 3m মাইনাস m ইজ ইকুয়াল টু n মাইনাস 4n, বা 2m ইজ ইকুয়াল টু মাইনাস 3n, এইরকম চলে আসছে। 2m ইজ ইকুয়াল টু মাইনাস 3n আছে, দেখো এখানে এইরকম আসছে, ঠিক আছে। তাহলে এখানে অন্তর্বিভক্ত করেছে 1, 3 বিন্দু। আচ্ছা এখানে দেখো একটা কন্ডিশন, যেটা এটা কিছু বলা নেই, যদিও অন্তর্বিভক্ত কি বহির্বিভক্ত এখানে বলা নেই, ঠিক আছে, কিন্তু যে অনুপাতে একটা স্থানাঙ্ক, দেখো চিত্র, দেখো এখানে এটা চিত্র, ঠিক আছে। মোটামুটি একটা যদি আমরা স্থানাঙ্ক নির্ণয় করি, 1, 3 এর স্থানাঙ্ক কোথায়, 1 হচ্ছে এইখানে, 3 হচ্ছে 1, 2, 3, 1, 3 বিন্দু স্থানাঙ্ক এইটা হচ্ছে, ঠিক আছে। কিছু কিছু অঙ্ক থাকবে যেখানে অন্তর্বিভক্ত এবং অন্তর্বিভক্ত করছে কি বহির্বিভক্ত করছে সেটা বলা থাকবে না, সেটা নিজেদের বুঝে নিতে হবে, সেটা অন্তর্বিভক্ত ফর্মুলা পড়বে না বহির্বিভক্ত ফর্মুলা পড়বে, ঠিক আছে। এখানে দেখো তাহলে 4, 6 এর স্থানাঙ্ক কোথায়, 1 এটা, 2, 3, এই বিন্দুগুলো মোটামুটি যদি সাদা কাগজে নিচে নাও, চেষ্টা করবে সমদূরত্বে রেখে বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে। 3, 4, 1, 2, 3, 4, 5, 6, এইটা হচ্ছে 4, 6 এর স্থানাঙ্ক, ঠিক আছে। আর একটা হচ্ছে 3, 5 এর স্থানাঙ্ক, তাহলে 1, 2, 3, 1, 2, 3, 4, 5, তাহলে এই যে দুটো রেখা, এইটা হচ্ছে 4, 6 আর এটা 3, 5, তাহলে যে বিন্দুটা এই বিন্দুটা বলেছে যে 1, 3 বিন্দুটা এদেরকে অনুপাতে ভাগ করছে, নিশ্চয়ই এইটা 1, 3টা 3, 5 আর 4, 6 এর বাইরে আছে, সংযোজক রেখার বাইরে আছে, তাহলে নিশ্চয়ই বহির্বিভক্তের কন্ডিশন অ্যাপ্লাই হবে এখানে, ঠিক আছে। তাহলে এটা বহির্বিভক্ত, কেন সবসময় যদি বলা না থাকে অন্তর্বিভক্ত কি বহির্বিভক্ত, নিজের চিত্রটা ছোট করে এখানে ভাবনা চিন্তা করে দেখবে, তাহলেই বুঝতে পারবে চিত্রটা অঙ্কন করলে যে বিন্দুটা ভাগ করছে সেটা ওই সংযোজক রেখার উপরে পড়ছে না বাইরে পড়ছে। যদি উপরে পড়ে তাহলে অন্তর্বিভক্তের ফর্মুলা ফেলবে, যদি বাইরে পড়ে তাহলে বহির্বিভক্তের ফর্মুলা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তাহলে এটা বাইরে পড়ছে, বহির্বিভক্তের ফর্মুলা হবে, এখানে প্রত্যেকটা জায়গায় বহির্বিভক্তের ফর্মুলা অ্যাপ্লাই হবে, ঠিক আছে। তাহলে মাইনাস 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 একই রকম পুরোপুরি, শুধুমাত্র অন্তর্বিভক্তের ক্ষেত্রে প্লাস এবং বহির্বিভক্তের ক্ষেত্রে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, এটা মাইনাস হয়ে যাচ্ছে, এটা এমটা এদিকে এলে মাইনাসই হবে, আর এইটা 4nটা ওদিকে এলে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস n আছে, ঠিক আছে। তাহলে এটা 2m হয়ে যাচ্ছে আর এটা 3n হয়ে যাচ্ছে, অতএব m/n হয়ে যাচ্ছে। এবার এমনভাবে m/n নিচ্ছ দেখবে যেন কোনাকুনি গুণ করলে ম্যাচ করে, তাহলে ওপরে নিশ্চয়ই 3টা নিতে হবে, তবে কোনাকুনি গুণ করলে 3n 2m হচ্ছে, ম্যাচ করছে। তাহলে অতএব m/n কত, 3:2।
আমি এইটা ধরে নির্ণয় করলাম, কেউ যদি দ্বিতীয় মানটা ধরে, এই ছবিটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, এই ছবিটা আমরা যেভাবে অঙ্কন করলাম, যেভাবে অঙ্কটা হলো, এটা অবশ্যই খেয়াল রাখবে। কেউ যদি দ্বিতীয়টা ধরে ক্যালকুলেশন করে যে 5m - 6n বাই m - n ইকুয়াল টু 3 আছে, একই আসবে। দেখো 5m - 6n ইকুয়াল টু 3m - 3n, তাহলে 5m - 3m ইকুয়াল টু -3n প্লাস 6n, এখান থেকে 2m ইকুয়াল টু 3n আসছে, তাহলে m বাই n ইকুয়াল টু 3/2, তাহলে 3:2 আসছে। ঠিক আছে, প্রথমটা ধরেও ক্যালকুলেশন করতে পারো, দ্বিতীয়টা ধরেও ক্যালকুলেশন করতে পারো, একই উত্তর আসবে। তাহলে কি অনুপাতে বিভক্ত করেছে? 3:2 অনুপাতে বিভক্ত করেছে। উত্তর লিখবে, পূর্ণ বাক্যে উত্তরটা লিখে দেবে, যে আমি উত্তরটা এখানে লিখছি না, তোমরা পূর্ণ বাক্যে উত্তরটা লিখবে যে 1-3 বিন্দুটি 4-6 ও 3-5 বিন্দু দ্বারা সংযোজিত রেখাংশকে 3:2 অনুপাতে বিভক্ত করেছে। ঠিক আছে, 3:2 অনুপাতে বিভক্ত করেছে এটা, আর উল্লেখ করে দেবে 3:2 অনুপাতে বহির্বিভক্ত করেছে। ঠিক আছে, এটা উল্লেখ করবে, 3:2 অনুপাতে বহির্বিভক্ত করেছে, এইখানে উল্লেখ করে দিলে আরও ভালো হবে। 1-3 বিন্দুটি 4-6 ও 3-5 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে বহির্বিভক্ত করবে। ঠিক আছে, এইটা লিখে দেবে, আরও ভালো হবে। এবারে দেখো পরেরটা, 4-এরটা। চারেরটা এখানে বলেছে যে 7-3 এবং -9,6 বিন্দু দ্বারা সংযোগের রেখাংশ y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে। এখানেও দেখো চিত্রটা প্রথমে নিজেরা এখানে কিছু বলেছে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত, এখানে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত কোনো কিছু বলা নেই। ঠিক আছে, তাহলে 7-3 কোথায়? 7 মোটামুটি 1 2 3 4 5 6 7, 1 2 3, এটা হচ্ছে 7-3 বিন্দু। ঠিক আছে, এটা 7-3 বিন্দু। আর আছে -9,6, তাহলে 7 যদি ওদিকে হয় তাহলে -9 মোটামুটি এতটা দূরত্ব হবে, তার চেয়ে একটু বেশি, -9,6, 1 2 3 4 5 6, এইখানে আসছে, রেখাটা এইরকম রেখা হয়ে যাচ্ছে, এটা y অক্ষ, এইটা তাহলে অন্তর্বিভক্ত হবে। ঠিক আছে, এই রেখাংশের মাঝে পড়েছে y অক্ষটা। আমরা ধরে নিচ্ছি 7-3 এবং -9,6 বিন্দু দ্বারা সংযোগ রেখাংশ y অক্ষ দ্বারা m:n অনুপাতে বিভক্ত হবে। ধরছি 7-3 এবং -9,6, 7-3 এবং -9,6 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ, বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ y অক্ষ দ্বারা m:n অনুপাতে, এখানে অন্তর্বিভক্ত হবে, বোঝা যাচ্ছে, আমরা এখানেই উল্লেখ করে দিচ্ছি অন্তর্বিভক্ত হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখে দিচ্ছি y অক্ষ দ্বারা m:n অনুপাতে p বিন্দুতে অন্তর্বিভক্ত হবে, উল্লেখ করে দিচ্ছি। এখানটা p, অ্যাকচুয়ালি এখানটা তাহলে p বিন্দু হয়ে যাবে। তোমরা এই চিত্রটা যদি অঙ্কন করো, পেন্সিলে অঙ্কন করবে। হ্যাঁ, m:n অনুপাতে p বিন্দুতে অন্তর্বিভক্ত হবে। অতএব p বিন্দুর স্থানাঙ্ক কত হবে? p বিন্দুর স্থানাঙ্ক এখানে হয়ে যাচ্ছে অন্তর্বিভক্তের ফর্মুলা mx2, তাহলে -9m, mx2 প্লাস nx1 7n বাই m প্লাস n, কমা my2 6m প্লাস 3n বাই, এটা m প্লাস n হয়ে যাচ্ছে, এইটা আসছে। ঠিক আছে, এইটা আসছে। আচ্ছা, এবার দেখো, তাহলে যেহেতু
যেহেতু পি বিন্দুটা ওয়াই অক্ষের উপর অবস্থিত, যেহেতু পি বিন্দুর ওয়াই অক্ষের অবস্থিত, যেহেতু পি বিন্দু ওয়াই অক্ষের উপর অবস্থিত, যেহেতু পি বিন্দু ওয়াই অক্ষের উপর অবস্থিত, যেহেতু পি বিন্দু ওয়াই অক্ষের উপর অবস্থিত, অতএব কি হবে, মানে এক্স এর যেটা স্থানাঙ্ক সেখানে সেটা 0 হয়ে যাবে, তার মানে এই মানটা 0 হয়ে যাবে। অতএব -9m + 7n বাই m + n সমান 0। তাহলে কোনাকুনি গুণ করলে -9m + 7n সমান 0, বা -9m সমান -7n হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাস কেটে গেল, বা m/n = 7/9 এইটা আসছে। অতএব হয়ে যাচ্ছে m/n সমান 7:9 আসছে। ঠিক আছে, m/n সমান 7:9। তাহলে উত্তর কি লিখবে, এখানে বলছে যে ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে, তাহলে 7, 3 ও -9, 6 পূর্ণবাক্য উত্তরটা লিখবে। 7, 3 ও -9, 6 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ ওয়াই অক্ষ দ্বারা, তাহলে 7, 3 ও -9, 6 ওয়াই অক্ষ দ্বারা, আচ্ছা এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ, এত ও 7 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ ওয়াই অক্ষ দ্বারা 7:9 অনুপাতে অন্তর্ভুক্ত হয়েছে। ঠিক আছে, 7, 3 ও -9, 6 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ ওয়াই অক্ষ দ্বারা 7:9 অনুপাতে অন্তর্ভুক্ত হয়েছে। দেখো 4 অঙ্ক কমপ্লিট হলো। 7:9 আমাদের অ্যান্সার আসছে, 7:9। ঠিক আছে, ফর্মুলাগুলো ভালো করে তৈরি করবে। আজকে আমরা এই 4 পর্যন্ত করলাম, এই পর্যন্ত ক্লাস স্টপ করছি। পরবর্তী ক্লাসে আমরা 5 থেকে শুরু করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।